হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 4 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো এখানে আমরা আদি মধ্যযুগের ইতিহাসের যে উপাদান রয়েছে সেখান থেকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু এখন অফার চলছে কোর্সে। সেই অফারের মাধ্যমে তোমরা 50% পুরো ডিসকাউন্ট পাচ্ছ। 599 রুপিসে তুমি কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। তো দেরি করবে না, যোগাযোগ করতে পারো আজকে আমাদের সঙ্গে। তো এখানে তোমাদের লিখিত উপাদান, অলিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের যে সম্পূর্ণ আলোচনা কিন্তু আমরা করব। বিশেষ করে সাহিত্যিক উপাদান, আমরা আলোচনা শিলালিপি সম্পর্কে, মুদ্রা সম্পর্কে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ভ্রমণ বিবরণী যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা আলোচনা করব। চলো প্রথমত আমরা জেনে নেব আদি মধ্যযুগের পরিচিতি। কোন সময়টাকে আমরা আদি মধ্যযুগ বলছি? দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতন যখন হলো সেখান থেকে শুরু করে তুর্কি আফগান শাসনের সূচনাকালটাকে আমরা বলি আদি মধ্যযুগ। বিশেষ করে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটাকে আদি মধ্যযুগ বলা হয়। কোনো কোনো বই 1206ও দেওয়া আছে, ঠিক আছে। প্রাচীন থেকে মধ্যযুগের উত্তরণকাল হচ্ছে এই সময়কাল এবং রাজনৈতিক ও অর্থসামাজিক পরিবর্তনের সময়কাল এটা। এবং ইতিহাস রচনার জন্য মূলত দুটি উপাদানের উপর আমাদের এখানে নির্ভর করি আমরা, মূলত একটা সাহিত্যিক এবং একটা প্রত্নতাত্ত্বিক উপাদান। ক্লিয়ার? এবার ঐতিহাসিক উপাদানের শ্রেণীভাগগুলোকে যদি আমরা বলি, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান দুই ভাগে ভাগ করি। সাহিত্যিক উপাদান বলতে দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য রয়েছে। দেশীয় সাহিত্য মধ্যে পুরাণ, জীবনী গ্রন্থ, আরো অন্যান্য বৌদ্ধ গ্রন্থ, জাতক, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এবং বিদেশি সাহিত্যের মধ্যে চৈনিক এবং আরবীয় পর্যটক বিবরণ, এছাড়াও আরো অন্যান্য পর্যটকদের বিবরণও কিন্তু রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লেখমালা, যেটাকে প্রশস্তি এবং তাম্রশাসন, এছাড়া মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য বা ধ্বংসাবশেষ সম্পর্কেও কিন্তু আমরা ইতিহাসটাকে জানতে পারি। আদি মধ্যযুগের লিখিত উপাদানটা বেশি রয়েছে এবং অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানটা কিন্তু একটু কম পরিমাণে রয়েছে। এবার চলে আসবো আমরা দেশীয় সাহিত্য বা জীবনী গ্রন্থের মধ্যে। সবার প্রথমে আসবে হর্ষচরিত। বলছে বাণভট্ট রচিত হর্ষবর্ধনের জীবনী তৎকালীন উত্তর ভারতের অমূল্য কিন্তু একটি ইতিহাস গ্রন্থ। এবার রামচরিত যদি বলি, সন্ধ্যাকর নন্দী রচিত পাল রাজা রামপালের তোমার হচ্ছে বীরত্ব গাথা এখানে রয়েছে। দেন বিক্রমাঙ্কদেব রচিত রয়েছে। বিলহন রচিত চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বের বিবরণও কিন্তু এখানে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, স্থানীয় উপাখ্যান এবং রাজতরঙ্গিনীর কথা যদি আমরা বলতে চাই, কলহনের রাজতরঙ্গিনী হলো ভারতের প্রথম প্রকৃত ইতিহাস গ্রন্থ। এছাড়া কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণনা এখানে অনন্য রয়েছে। ঐতিহাসিক নিরপেক্ষতা এবং তথ্যের নির্ভুলতার জন্য এটা খুব বিখ্যাত। এছাড়া গুজরাটের ইতিবৃত্তের জন্য মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি ভীষণ উল্লেখযোগ্য কিন্তু একটি গ্রন্থ। হ্যাঁ, ওকে। তো এবার স্মৃতিশাস্ত্র ও ধর্মগ্রন্থের বা ধর্মশাস্ত্রের কথা যদি আমরা বলতে চাই, অর্থ সামাজিক ও আইনি বিধিবিধান জানার জন্য কিন্তু স্মৃতিশাস্ত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বল্লাল সেন রচিত দানসাগর এবং অদ্ভুত সাগর বাংলা সেন বংশের ইতিহাস জানা যায়। এছাড়া জীমূতবাহনের দায়ভাগ গ্রন্থ রয়েছে, সেখান থেকে আমরা উত্তরাধিকার সংক্রান্ত বিশেষ বিধান পেয়ে থাকি। এছাড়া বিজ্ঞানের স্বরচিত মিতাক্ষরা রয়েছে গ্রন্থটি, এখান থেকে স্মৃতিশাস্ত্রের ওপর কিন্তু গুরুত্বপূর্ণ টিকাও কিন্তু আবিষ্কৃত হয়েছে, বেশ কিছু ইতিহাসও জানা যায়। এছাড়া বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিষয়ক কিছু গ্রন্থ রয়েছে, যেমন গণিত ও জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ রয়েছে, যেমন ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি ও শতানন্দের ভাস্বতী রয়েছে। চিকিৎসা বিদ্যার মধ্যে চক্রপাণি দত্তের চিকিৎসা সার সংগ্রহ রয়েছে। পাল কাপ্যের তোমার হস্তায়ুর্বেদ রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের কিন্তু ব্যাপক উন্নতির প্রমাণ কিন্তু এই যুগে পাওয়া যায় বা এই সময়কালে পাওয়া যায়। নেক্সট আমরা এখানে বিদেশি সাহিত্য সম্পর্কে জানবো। বিশেষ করে চৈনিক বিবরণের ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে হিউয়েন সাং রচিত যে গ্রন্থ রয়েছে যে সিইউকি, এখানে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এছাড়া তৎকালীন ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় জীবনের শ্রেষ্ঠ জীবন্ত দলিল হিসাবেও কিন্তু এটা পরিচিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিবরণ কিন্তু এতে পাওয়া যায়। এছাড়া ই সিং বা ইত সিং, কোনো বই ইত সিং দেওয়া আছে, ইত সিং, হ্যাঁ, সপ্তম শতাব্দীর শেষের দিকে অর্থসামাজিক চিত্রও কিন্তু তুলে ধরেছেন এই ইত সিং নামক ব্যক্তি। নেক্সট আরবীয় পর্যটকদের বিবরণের মধ্যে আমরা বলতে পারি সুলেমান রচিত বেশ কিছু গ্রন্থ রয়েছে, যেমন সিলসিলা উত ওয়ারিস, এখান থেকে পাল প্রতিয়ার এবং রাষ্ট্রকূট রাজাদের দ্বন্দ্বের ছবি পাওয়া যায়। আল বেরুনি রচিত তহককি হিন্দ গ্রন্থে সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের সামাজিক এবং
বিশেষ করে বিজ্ঞানের বর্ণনাও কিন্তু তিনি দিয়েছেন অলবেরুনি তার গ্রন্থের মধ্যে। এবার প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেগুলো বেসরকারি উপাদান তার মধ্যে আমরা বলতে পারি মানে অলিখিত উপাদানের মধ্যে সরকারি লেখ, রাজকীয় প্রশস্তি এবং ভূমিদান পত্র, বিশেষ করে তাম্রশাসন। এছাড়া বেসরকারি কিছু লেখ রয়েছে, শিল্প ও ধর্মের ইতিহাস জানতে এটি খুব সহায়ক। এছাড়া প্রশস্তিগুলি থেকে রাজাদের সামরিক বিজয় এবং সংস্কারমূলক কাজের তথ্যও কিন্তু এখানে পাওয়া যায়। ক্লিয়ার? এবার মুদ্রা ও স্থাপত্য ধ্বংসাবশেষ। এখানে গুপ্ত যুগের প্রচুর মুদ্রা কিন্তু রয়েছে, যেমন আদি মধ্যযুগে মুদ্রার ব্যবহার প্রাচীন যুগের তুলনায় কিন্তু হ্রাস পায়। চালুক্য মুদ্রায় কিন্তু বরাহ মূর্তি ও পল্লব মুদ্রায় বৃষ বা অর্ণব পোতের ছবি কিন্তু এখানে পাওয়া যায়। চন্দ্রকেতুগড়, পাণ্ডু রাজাদের ঢিবি এবং সেন রাজাদের রাজধানীর ধ্বংসাবশেষ কিন্তু ইতিহাসের অন্যতম উৎস হিসেবে কিন্তু বিবেচিত হয়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রতিটা ছাত্রছাত্রী যেন আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।